হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, ফাউন্ডার অ্যান্ড চিফ অফ কিবান শু অ্যান্ড কিবান ট্রেড ইন্টারন্যাশনাল। তো আসলে আমার কাছে অনেকেই কোশ্চেন করে যে আসলে কিভাবে আমার এই জার্নিটা ইঞ্জিনিয়ারিং থেকে কিভাবে বিজনেসে আসলাম বা কিভাবে এই ৬ বছরে আমি এখানে আসলাম বা এই টোটাল প্রসেসটা নিয়ে অনেকে জানতে চায়। যার কারণে আজকের এই ভিডিওটা যে আমার এই ৬ বছরের যে জার্নিটা, বিজনেস জার্নি, এই জার্নিটা নিয়ে আলোচনা করবো আজকে। তো আমার জার্নির যদি আমি শুরু করি তাহলে প্রথমে চলে আসে যে আমার ভার্সিটি লাইফ। তো আমার কুয়েটের লাইফে আমি আসলে খুবই এনজয়েবল লাইফ ছিল আমার কুয়েটে ৪ বছর। দেন তারপরে প্রফেশনাল লাইফে আসার আগেই সবাই আসলে আমরা ভার্সিটি থাকাকালীন অনেক চিন্তা করি যে জব করব বা এখানে যাব বা ওখানে যাব। তো সেই বিষয়টাতে দেখা যায় যে আমার ক্ষেত্রে এই বিষয়টা খুবই ভেগ ছিল, অর্থাৎ তেমন একটা কোনো ক্লিয়ার কিছু ছিল না যে আসলে কোন দিকে যাব। তবে একটা জিনিস জানতাম যে আসলে ফিউচারে বিজনেস করার ইচ্ছা আছে। তারপরে সবার কাছ থেকে শোনার পরেও যে আসলে জবে ঢোকার পরে এখান থেকে বেরোয় আসতে পারবো কিনা বা একটা সিকিউর লাইফে ঢোকার পরে বেরোয় আসতে পারবো কিনা, সব মিলিয়ে আর কি চিন্তা করলাম যে আসলে আমি বিজনেসে আসবো। কিন্তু পাশ করে বেরোনোর পরে আমি যখন 2017 সালে মে মাসের দিকে হয়তো বা আমি পাশ করি, তো সেই 17 সালে যখন আমি ঢাকায় মুভ করলাম, ঢাকায় মুভ করার পরে ভাবতেছিলাম আসলে কি করব, কিভাবে কি শুরু করব বা কোনটায় কি করব কিছু জানি না। আমার ফ্যামিলি বা আমার আশেপাশের কেউ তখন ঢাকায় থাকে না ওইরকম যে কেউ বিজনেস করে বা কেউ কিছু করতেছে। সব আছে ছিল যারা তারা জব করে বা এখানে আছে বা সরকারি জব করে বা বেসরকারি জব করে। তো আসলাম, সব বন্ধু বান্ধব মিলে চলে আসলাম ঢাকাতে, একটা রুম নিলাম, থাকা শুরু করলাম। এবং সেখান থেকে আমাদের বন্ধু বান্ধব যাদের গভর্নমেন্ট জবের ইন্টারেস্ট ছিল তারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেওয়া শুরু করলো, এবং যাদের জব করার ইচ্ছা তারা আসলে প্রাইভেট সেক্টরে জবে ঢুকে গেল। বাট আমি সেই সময়টাতে আসলে অলস বসেছিলাম, বেকারই ছিলাম বলতে গেলে, বসে বসে জাস্ট খালি মুভি দেখে গেছি। এর মাঝখানতে একটা জিনিস করেছি, সেটা হলো যে নর্থ সাউথে এমবিএতে ভর্তি হয়ে গেছিলাম। তো নর্থ সাউথে এমবিএ করাকালীন সময় আমি উত্তরাতে থাকি, ঢাকার উত্তরাতে। তখন আসলে টিউশনি খুঁজতেছিলাম, যেহেতু আমি ভার্সিটি লাইফেও ইনকাম করতাম, এখানে হঠাৎ করে ইনকামটা অফ হয়ে যায়। তো আমার ফ্যামিলি ওয়েলথ নিয়ে সমস্যা না থাকলেও আমি নিজে ইনকাম করে আসলে খরচ করতে পছন্দ করতাম। তো দেখা যায় যে তখন টিউশনি খুঁজতেছিলাম, টিউশনি পাই নাই ওইরকম। সেই অবস্থাতেই আমার একজনের সাথে পরিচয় হয়। তখন মেইনলি প্রায় 2018 সাল, অর্থাৎ প্রায় 7 মাস 8 মাস হয়ে গেছে। তো ওই সময়টাতে উত্তরাতে থাকি। তো ঢাকাতে আসলে এই পুরো 8 মাস আমি টোটালি খুঁজতেছিলাম আসলে কী করব, জানতাম না কী করব। তখন আমার একজনের সাথে পরিচয়, সে আমাকে প্রথম বলে যে ফেসবুকে আসলে এরকম বিজনেস করা যায়, ফেসবুকে প্রোডাক্ট বিক্রি করা যায়। অ্যাড বা বুস্ট শব্দটা শুনি তখন। তো খুব ইন্টারেস্টিং লাগে। তখন আসলে কয়েকদিনের মাঝখানতেই আমরা 3জন ফ্রেন্ড মিলে শুরু করি যে একটা নাম সিলেক্ট করি, উৎসব নাম সিলেক্ট করে ফেসবুকে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করি। তো ছোট্ট একটা প্রোডাক্ট যেটা আমরা চকবাজার থেকে কিনে নিয়ে আসে আমরা শুরু করি। তো 1 মাসের মধ্যে, বিজনেস শুরু করার 1 মাসের মধ্যেই যে আমরা আসলে বুঝে যাই যে আমাদের আসলে বিজনেস 3জনে একসাথে হবে না, কারণ আমরা 2জন ছিলাম যে যারা খাটবো এবং একজন ফাইন্যান্স দেবে। তো এনিহাউ ওইখানে হচ্ছিল না আমাদের মধ্যে, কথার মিল হচ্ছিল না, যে আমরা যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলতেছি সেটাতে অমিল বেশি হচ্ছিল। তখন আসলে আমরা ওটা ক্লোজ করে দিই। তারপরে হাতে ওরকম টাকা পয়সাও ছিল না যে কিছু একটা করবো, এবং সেই সময়টাতে বাসায় যে আমি বিজনেসের কথা বলবো এই সাহসও ছিল না। তো তখন এইরকম অবস্থায় চলতে থাকে। তো এই মতো অবস্থায় আমি মুভ করে নিকুঞ্জতে। তখন আসলে সেই সময় একটু চেষ্টা করি যে টিউশনির জন্য বিভিন্ন টিউশন মিডিয়াতে যে তাদের সাথে পোস্টার লাগাইতাম, তাদের সাথে পোস্টার বিলিয়ে বেড়াইতাম যে টিউশনি পাওয়ার জন্য। তো তারা আশ্বাস করে যে আমাদের সাথে যদি এগুলো সব কাজ করা হয় তাহলে হয়তো বা আপনাকে খুব দ্রুত একটা টিউশনি দিতে পারবো। তো সেই আশায় আসলে আমি তাদের সাথে আসলে বিভিন্ন জায়গায় যেয়ে পোস্টার টোস্টার লাগাইতাম তাদের সাথে। তো হ্যাঁ, 2 মাসের মধ্যে আমাকে ওই ভাই একটা টিউশনি দেয় উত্তরাতে। তো সেইটা 7,000 টাকার মতো একটা টিউশনি ছিল। সেখান থেকে আস্তে আস্তে 3টা 4টা এরকম টিউশনি আমি করানো শুরু করি। তো টিউশনি করাতে করাতে এমবিএ তো ছিল শুধু সন্ধ্যার সময়, সপ্তাহে 2 দিন 3 দিন এরকম ছিল সন্ধ্যার সময়। সারাদিন প্রায় ফ্রি মুভি দেখে কাটাইতাম, বসে থাকতাম আর ভাবতাম কি করব। হতাশা আসলে তেমন একটা আসে না ওই সময়, যদিও 1 বছর প্রায় পার হয়ে গেছিলো আমার বেকার থাকা। তারপরেও বন্ধুবান্ধবের চাকরি হচ্ছিলো, ভালোই লাগতেছিলো যে বন্ধুবান্ধব চাকরি করতেছে এবং সরকারি চাকরির প্রোগ্রেস হচ্ছিলো। তখন এক একজন ভাইবা দিচ্ছিলো, এটা হচ্ছিলো। আমার আসলে কারো কোনো কিছু দেখে আসলে ওরকম সহজে হতাশাটা আসতো না। তো ভাবতাম যে কিছু একটা করবই। তো একটা সময় হঠাৎ করে মনে হয় যে না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। তখন ভাবলাম যে না, এখন আসলে কিছু করা দরকার। তো সেই মুহূর্তে মনে করলাম যে আমার মনে আছে আসলে আমার বার্থডে মান্থ ছিল সেপ্টেম্বর মাস 2018 সালে। তখন মনে হয় যে আসলে ব্যবসা স্টার্ট করব। সো এই ব্যবসা স্টার্ট করা কীভাবে করব, কত টাকা আছে দেখে কাছে 25,000 টাকা আছে। ওকে, এই 25,000 টাকার থেকে আমি শুরু করব। এখন
একটা বিজনেস কি শুরু করবো, অনলাইন বিজনেস। এখন অনলাইন বিজনেসে কাস্টমারের সাথে কথা বলা বা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট রাখা, এটা না আমি করলাম, কিন্তু কুরিয়ার করবে কে? তখন তো এত রেডেক্স বা পাঠাও বা বিভিন্ন ধরনের যে হোম ডেলিভারি কুরিয়ার এটা ছিল না 2018-র দিকে। তখন ছিল হচ্ছে যে এসএ পরিবহন বা সুন্দরবন, এরা ওনারা ছিল। তখন আসলে তাদেরকে এই কুরিয়ারে যে প্রোডাক্টটা প্যাকেজিং করবে, প্যাকেজিং করে তাদেরকে দিয়ে আসবে, এরকম একজন পার্সনের জন্য আমার আসলে ভাই, চাচাতো ভাই, তাকে আমি ফোন দিলাম, সে জব করতো। তাকে বললাম যে আমি এরকম বিজনেস স্টার্ট করবো, তোর আসতে হবে। আমি হচ্ছে যে এইটুকুই বলছি, এটুকুতে সে বলছে ওকে ফাইন। সে জব ছেড়ে দিয়ে গাজীপুর থেকে চলে আসছে ঢাকায় পরের মাসে। তো আমি অক্টোবরে মেইনলি শুরু করি বিজনেসটা। তখন প্রোডাক্ট কই পাবো? তো ওই যে ফার্স্টে যে আমাকে মেইনলি অনলাইনে বিজনেসের কথা বলছিল, সেই বলে যে আসলে একটা ওয়াচ আছে, লেডিস একটা ওয়াচ। সেই লেডিস ওয়াচটা আমার এখনও মনে আছে, প্রাইস 280 টাকা কেনা। তো বাজারে বিক্রি হয়, সেটা অনলাইনে বিক্রি হয় প্রায় 600 টাকার মতো। তখন আমি ওইটাই অ্যাড দিই। অ্যাড দেওয়ার পরে একটু, হ্যাঁ, ওইটা শোনার পরে যে আমি কিছু দেখিনি তা না, হ্যাঁ, তখন গুগল, ইউটিউব সব কিছু মিলে আমি একটু অ্যাড দেওয়া শিখছি, কীভাবে বুস্ট করে, কীভাবে কী করে, এগুলো একটু ঘাটাঘাটি করে আমি বুঝে গেছি যে এইভাবে দেয়। মোটামুটি তেমন কোনো আইডিয়া ছিল না, বাট মোটামুটি দিতে পারি। তো তখন আসলে প্রথম মাসেই সেই জার্নিটা এরকমভাবে শুরু হয় যে আমি কাস্টমার কল করি এবং কাস্টমারের সাথে কন্ট্যাক্ট টোটাল আমার, এবং আমার ভাই হচ্ছে যে কুরিয়ার ডেলিভারি করে। তারপরে স্টার্ট করে দিলাম, ভালো সেল, প্রথম দিন দ্বিতীয় দিন ভালো সেল, খুব ভালো রেসপন্স। এরপরে চতুর্থ দিন পঞ্চম দিনে যখন আমার সেল বাড়লো, যার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছিলাম, সে আসলে এটাতে আর তার ভালো লাগলো না যে আমি কেন এত বেশি সেল করতেছি, সে নতুন আসা, তার এসে ভালো না লাগায় সে আসলে আমার সাথে কিছুটা বিট্রাই করলো, যে সে আর প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিল। সে বললো যে আমার কাছে প্রোডাক্ট নেই, অ্যাকচুয়ালি সে নিজেও এই প্রোডাক্টটা সেল করতো। তখন খুবই রাগ হইলো, স্বাভাবিক এটা। রাগ হওয়ার পরে তো একদিনের মধ্যে আসলে আমার মানে মাথা আসলে ঘুরে গেছিলো যে ওই সময় যে আসলে এখন কি করব। আমি তো আসলে জানি না যে ঘড়ি আমি কই পাবো, বাট ভালো সেলের ছিল। তখন আসলে চিন্তা করলাম যে মাঠে নামতে হবে, মাঠে নামলে আমি অবশ্যই এটা কোনো না কিছু পাবো। তখন ঢাকা শহরে কিছু চিনি না যে কোথায় কি পাওয়া যায়। তো বের হইলাম, বের হয়ে শুনলাম আশেপাশে, শুনতে 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 পৌঁছে গেলাম আসলে এমন জায়গায় পৌঁছে গেলাম যে এটার ইম্পোর্টার, যে অর্থাৎ যে প্রোডাক্ট আমি 280 টাকায় কিনতাম, ওইটা আমি 180 টাকায় পাওয়া শুরু করলাম। অর্থাৎ একদিনের মধ্যে প্রায় মনে আছে যে সকালে বেরিয়েছি, সন্ধ্যার সময় পেয়ে গেছি, ইম্পোর্টারের হাতে পৌঁছে গেছি আমি। সেটা পাটুটুলি একটা জায়গায় ছিল, যে ইম্পোর্টার, যে ঘড়ির ইম্পোর্টার। কারণ সেই সময়টাতে আসলে কেউ যে আমার এরকম থাকবে যে এই ঘড়িগুলো কই পাওয়া যায়, এখন তো খুব অ্যাভেলেবল, সবাই জানে যে চকবাজারে কী পাওয়া যায় বা এখানে কী পাওয়া যায়। হ্যাঁ, তখন আমি জানতাম না। তখন একদিনের মধ্যে আমি খুঁজে বের করি যে আসলে এইরকম প্রোডাক্ট কই পাওয়া যায়। তো আমার তো আরও 100 টাকা অতিরিক্ত প্রফিট শুরু হয়ে গেল। তো প্রথম মাসেই মোটামুটি অল্প করে করতে করতে প্রায় প্রথম মান্থে আমার 70,000 টাকার মতো প্রফিট হয়। তো যেটা হিউজ, অনেক বেশি। হ্যাঁ, তখন তো আমি বিজনেস যে আসবো বা করবো বা এটাতে করতেছি, কারণ তখন যে মেসে থাকি আমি, সেই মেসে সবাই কর্পোরেট জব করে, সবাই আমাকে জবের জন্য অনেকেই বলতো। তো তখন আমার কাছে মনে হয় যে 70,000 হিউজ। তারপরে থেকে যে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করলাম, তো আমি তো অনেক হাই কনফিডেন্স হয়ে গেছে যে হ্যাঁ পারবো, এটা হয়েছে। কিন্তু পরবর্তীতে বুঝলাম আসলে একটা প্রোডাক্ট অনেক দিন সেল করার পরে যে নতুন প্রোডাক্ট আসলে কীরকম হইতে পারে আমার সাথে, সেটা জানতাম না। পরবর্তীতে নতুন প্রোডাক্ট আসার পর আসলে অনেক হতাশা হয়েছি যে আসলে সেল হচ্ছে না ওই রকম যেটা ঘড়িতে হয়েছে। তো তখন বুঝলাম না, আসলে সব প্রোডাক্টের ক্ষেত্রে একরকম রেসপন্স আসবে না। তো তখন আস্তে আস্তে আসলে এখান থেকে আমি সেই উৎসব নামটা নিয়েই ব্যবসা যেটা শুরু করছিলাম। এই গ্যাজেটে আসি। গ্যাজেট থেকে আমি তখন হচ্ছে যে ওয়াচ, স্মার্ট ওয়াচ, অর্থাৎ মোতালেব প্লাজা চেনা শুরু করি, বা হচ্ছে 10 নম্বরে আসি। 10 নম্বরে এসে কয়েকজন হোলসেলার ছিল যারা ইম্পোর্টেড চাইনিজ কিছু ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আসতো, সেগুলো সেল করা স্টার্ট করি। তো আপস অ্যান্ড ডাউন সব কিছু মিলে চলতেছিল ভালোই, যে একজন থেকে দুইজন হইলো আমার এখানে, সব কিছু চলতেছিল। কিন্তু মাঝখানতে যে জিনিসটা হইলো যে যখন আমরা সেল খুবই ভালো পর্যায়ে চলে গেল, সেই সময়টাতে আমাদের কোভিড চলে আসলো। তো আমাদের কোভিডের সময় আমাদের বাড়ির থেকে আসলে রেস্ট্রিকশন দিয়ে দিল যে না, ঢাকায় থাকা যাবে না, বাড়িতে দিতে হবে। তো এই সময়টাতে আমরা একটু ঝামেলায় পড়ে গেলাম, যে একটা ছোট্ট রুম থেকে বিজনেস করতেছিলাম, বাসায় চলে যাওয়া লাগলো প্রায় 3-4 মাস। এরপরে আসে, এবং সেই সময় যে আমার সাথে যারা ছিল তাদের স্যালারিও যেমন দিতে পারতেছিলাম না, কিন্তু ইনকাম নাই, আর ওই রকম ক্যাপিটালও হয়ে ওঠে নাই যে হচ্ছে তাদেরকে বসে বসে খাওয়াইতে পারবো। কারণ হচ্ছে যে 70,000 টাকা স্যালারি হলেও ইনভেস্টও কিছু করছি প্রোডাক্টে, কিছু প্রোডাক্ট ছিল আমার কাছে। তখন একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নিয়েছিলাম, যে সেই ফ্ল্যাট বাসা ভাড়াই কোভিডের সময় প্রায় 60,000-70,000 টাকার মতো ভাড়া দিই, একদিনও না থাকে, কারণ কিছু প্রোডাক্ট এখানে রেখে আমি চলে গেছিলাম। তো মোটামুটি যে ক্যাপিটাল ছিল বা যেরকম ছিল, ওই ক্যাপিটালটা আবার নষ্ট হয়ে গেলো এই কোভিডের পরে। তো এই মাঝখানতে যদি আমি একটা জিনিস বলি, যে আমার এই বিজনেসে আসার সময় যে ক্যাপিটাল নিয়ে যে চিন্তা, যে এই সময় কেন কারো কাছ থেকে টাকা নেইনি, কারণ এই যে বিজনেস করতেছি এটা আমার বাসায় জানতো না, এবং আমার আম্মা জানতো শুধু, আমার বাপ জানতো না।
তো আমার বাবাকে যদি বলতাম একটু অন্যরকম ভাবতো, কারণ বিজনেস করতে দেবে না আগেই বলছিল। তো সেই জন্য আসলে বলি না যে বেশি কিছু না হওয়া পর্যন্ত বলবো না, এই জন্য আসলে টাকা পয়সা কোনো দায়িত্ব নাই, যে আমি নিজে নিজেই করতেছিলাম এবং সেখান থেকে আসলে বিজনেসটা যাতে ওপর দেখে নিয়ে যেতে পারি এটাই চেষ্টা করতেছিলাম। কিন্তু মাঝখান থেকে কোভিড আসার পরে আসলে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তখন কোভিড শেষ হয়ে যাওয়ার পরে যে অবস্থাটা হয়েছিল যে প্রোডাক্ট, তখন তো আসলে মার্কেটের অবস্থাও খারাপ হয়ে গেল, যে কেউ মানুষের কাছে টাকা নেই, তো এই টাকা নেই, আমার কাছে টাকা নেই, বিজনেস স্টার্ট করবো কীভাবে, আমি এমনিতেই যারা ছিল তাদেরকে স্যালারি দিতে পারি না, তো শুরু করবো কীভাবে, ঢাকায় আসবোই বা কীভাবে, তখন বাসাতে এসব চিন্তা করতেছিলাম। তো এই চিন্তার মাঝখান থেকে যে জিনিসটা আসলো, যে মাথায় আসলো আসলে শুরু তো করতে হবে, কারণ উপায় নাই, আসলে জবে ঢুকতে পারবো না, কারণ ওই জবের সেক্টরটা আমি আসলে টোটালি বাদ দিয়ে দিয়েছি, যে আমার দ্বারা জব সম্ভব না, আমার দ্বারা সরকারি চাকরি সম্ভব না। ইন্টারেস্টিং কিছু কাহিনীও আছে, যে আমার রুমমেটরা অনেকেই চাইছে যে আমি আসলে সরকারি চাকরি প্রিপারেশন না নিলেও পরীক্ষা দিই, তাও হয়তো বা ইন্টারেস্ট জাগবে। তখন আমার রুমমেটরাই অ্যাপ্লাই করতো বিভিন্ন ব্যাংকে, আমাকে নিয়ে যেত, আমি দিছি পরীক্ষা 2-1টা, আমি দিছি এবং আমি জানি যে এটা আমার দ্বারা সম্ভব না। পড়ছি, আগের পেজ পড়ছি, পরের পেজে আসে দেখে আগের পেজে কিছু ভুলে গেছি, এরকম অবস্থা, বা আসলে আমার দ্বারা হবে না আমি জানি। আমি ম্যাথ পারি, ইংলিশ পারি, বাট এই বাংলা বা অন্যান্য যে সাধারণ জ্ঞান এগুলো আমার মধ্যে অতটা নাই। এটা বাই ডিফল্ট অনেকের মধ্যে অনেক ভালো থাকে, আমার বন্ধুদের মধ্যে ছিল, যেটা আমার মধ্যে ছিল না, যার কারণে আমার এইসবে কোনো ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট আসলে বিজনেসে বা নতুন কিছু করা, বা সবাই যেমন ভার্সিটি লাইফের কথা যদি বলি, যে ভার্সিটি লাইফে ওই সময়টাতে সবাই গল্প করতো যে জব লাইফে, বড় ভাইরা বলতো জব লাইফে এইটা হচ্ছে, জব লাইফে এই ধরনের প্রবলেম, জব লাইফে আজকে এই প্যারা পাইলাম, ওই প্যারা পাইলাম। তো ভাবতাম যে এমন একটা জবের জায়গা তৈরি করব, এমন একটা জায়গা তৈরি করবে, এমন একটা এমপ্লয়মেন্টের জায়গা তৈরি করবো যেখানে আসলে মানুষ জব করবে মানে তার মন থেকে, অর্থাৎ 8-10টা কোম্পানির মতো আমার এখানে জবের এনভায়রনমেন্ট হবে না। সো সেই রকম একটা স্বপ্ন, যেহেতু একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে না, জবে যাওয়া যাবে না, ব্যবসা করব এবং ভালো একটা ব্যবসা করবো যেখানে আমার 10 জনের কাজ করবে এবং কাজটাকে সে এনজয় করে কাজ করবে, যেটা আগে শুনে আসতাম যে ভালো লাগে না, এটা ওটা অনেক গল্প। সেখান থেকে কিন্তু জব থেকে আসলে ইঞ্জিনিয়ারিং থেকেই বিজনেসে আসা।